আমাদের দেশে বেশিরভাগ মানুষই কিন্তু 15 হইতে 20 হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনি, এবং 15 হইতে 20 হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনতে গিয়ে আমরা কিন্তু বেশ কনফিউশনে পড়ে যাই যে 15 হইতে 20 হাজার টাকার মধ্যে কিন্তু বর্তমানে এভেলেবেল ফোন, বিভিন্ন কোম্পানির ফোন কিন্তু রয়েছে, এবং এই ফোন কিনতে গিয়ে কিন্তু আমরা বেশ অনেকে ঠকেও যাই এবং আর চিন্তিত থাকি যে এটা আসলে পারফরমেন্স কেমন হবে, আদৌ ব্যবহার করতে পারবো কিনা। যে এই চিন্তাটা দূর করার জন্য আজকে আপনাদের জন্য হাজির হলাম স্যামসাং গ্যালাক্সি A15 ফোনটি নিয়ে। এটা কিন্তু 4G ফোনটা, এবং এই ফোনটা কিন্তু আমি দীর্ঘ 2 মাস ব্যবহার করেছি, এবং এই 2 মাস ব্যবহারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এটা পারফরমেন্স আমি কেমন পাইছিলাম, এবং এইখানে আমি আরো দুইজন ইউটিউবারের যে রিভিউগুলো সেগুলো দেখছি। একটা হলো স্যামজনের স্যাম ভাই, এবং অন্যটি হলো এডিসি টুসার ভাই। তো এই দুইজনের রিভিউগুলো আমি দেখার পর আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা, যে তাদের রিভিউ এবং আমার ইউজার যে অভিজ্ঞতাটা এটা আসলে কি এক আছে নাকি দুই রকমের। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। প্রথমে ফোনটার ডিজাইনের কথা বলি। এই ফোনটা আসলে নতুন করে ডিজাইন নিয়ে কোনো কিছু বলবো না, কারণ এই ফোনটার যে ডিজাইনটা এটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A55 যে ফোনটা আছে সেই ফোনটার ডিজাইনটা এখানে করা হয়েছে। তো সেম ডিজাইন। এখন আপনি যদি দূর থেকে দেখেন আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা কি A15 ফোনটা নাকি এটা A55 ফোনটা। বা এই দুইটা ফোনের মধ্যে কিন্তু ডিজাইনটা একই করা হয়েছে, কোনো রকমের মানে কম বেশি আমি দেখতে পাইনি। তো এই ফোনটার যে চেইন বেজেলটা এটা কিন্তু বেশ মোটা, ডিসপ্লে চেইন বেজেলটা এটা দেখলে হয়তো আপনি মনে হবে যে আগের ফোনের মতো একটা যে সেটা মনে হবে যে আগের মডেল, এবং এখানে কিন্তু ওয়াটার ডট ব্যবহার করছে। এখানে কিন্তু পাঁচ হোল কাট আউট ব্যবহার করে না। তো এখানে যে পাঁচ হোল কাট আউটটা দিত ওটা ডিসপ্লেটা দেখতে আর ভালো লাগতো। এবং এই জিনিসটা, এবং এই ফোনটা কিন্তু ভালোই মোটা সোটা। এই ফোনটার থিকনেস কিন্তু 8.4 mm, এবং এটা ওয়েটের কথা যদি বলি ওয়েটও ভালো, 200 গ্রামের মতো ওয়েট। তো ওয়েটটা একটু বেশি হওয়ার কারণ হলো যে এটা একটু মোটা দেখে ফোনটা আসলে ওয়েটটা বেশি। তো এখানে অসুবিধা বা আমার কাছে একটু খারাপ লাগার বিষয় হলো যে চিন ভেজেলটা আর ওই যে ওয়াটার ড্রপসটা। তো এই দুইটা জিনিস ছাড়া আমার কাছে ডিজাইনটা মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে এই বাজেটের মধ্যে। এখন আসা যাক ফোনটির আসলে ডিসপ্লে নিয়ে। এই ফোনটা ডিসপ্লেতে কিন্তু সেই রকম লেভেলে একটা ডিসপ্লে ব্যবহার করেছে, মানে এটা ডিসপ্লেটা হলো 6.5 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এখানে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট পাবো আমরা। তো 90 হার্জ রিফ্রেশ রেট মোটামুটি ঠিকঠাকই কাজ করতেছিল। এটা পরীক্ষা টরীক্ষা করার পর দেখলাম যে না, কোনো রকমের সমস্যা হয় না, এবং 90 হার্জটা খুব ভালোভাবে কাজ করতেছিল। ডিসপ্লেটা কালার কোয়ালিটি খুবই ভালো। এখানে কিন্তু 60 মিলিয়ন কালারের সাপোর্ট থাকছে এই ডিসপ্লেটাতে। তো আমরা যখন কোনো সিনেমা টিনেমা আমি দেখতে গেছি বা কোনো রকমের গান টান যদি প্লে করতে গেছি, সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর কালার পেয়েছি এবং স্মুথ পাইছি, কোনো রকমের আটকাটকি করেনি, এবং কালারের যে ঘাটতিটা সেটাও কিন্তু আমরা এখানে বুঝতে পারি নাই। এবং এটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে, এবং পিপিআই ডায়মন্ড কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। 396 পিপিআই ডায়মন্ড সিটি ব্যবহার করছে এই ডিসপ্লেটাতে। তো ডিসপ্লেটা ওভারঅল আমার কাছে একদম পারফেক্টই মনে হয়েছে, এবং আশা করি আপনাদের কাছে ডিসপ্লেটা ভালো লাগবে। তো 17,000 টাকা বা 20,000 টাকার মধ্যে যে ফোনগুলো, এই ফোনগুলোর ডিসপ্লেটা যদি কম্পেয়ার করি তাহলে এটা অবশ্যই সবার থেকে উপরে থাকবে। এবং এই ডিসপ্লেটা কিন্তু আমরা মনে করেন যে 800 নিটস ব্রাইটনেস পাবো। তো এই 800 নিটস ব্রাইট ইনডোর এবং আউটডোরে মোটামুটি ভালোই ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা আমার কাছে ফেস করতে হয়নি, বা আমি কোনো সমস্যা ফেস করিনি। এবং এটা যখন আপনি একদম আউট সানলাইটে যাবেন তখন হয়তো বা হালকা একটু সমস্যা হইতে পারে। তো এটা আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে। এখন বিষয় হলো যে আমরা কিন্তু আউটডোরে একদম সানলাইটে একটু কমই ব্যবহার করি ফোন। তো তারপরে এটা ডিসপ্লেটা আমি 100তে 100 দিব, ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে। এখন কথা বলি ফোনটার হার্ডওয়্যার নিয়ে। এখানে কিন্তু আমরা Android 14 পাচ্ছি, এবং সেই সাথে এটা কিন্তু আরো 4 বছরের আপডেট পাবো, অর্থাৎ 4 বছরের মেজর আপডেট পাবো, সেই সাথে 5 বছরের সিকিউরিটি আপডেট পাবো। তো এখানে 4 বছরের আপডেট অর্থাৎ আমরা কিন্তু 18 পর্যন্ত আপডেট পাচ্ছি। তো আপডেটের বিষয়টা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে স্যামসাং এর। এবং স্যামসাং এর যে আপডেট হওয়ার পর কিন্তু ফোন, মানে বিভিন্ন কোম্পানি ফোনগুলো আমরা কিন্তু দেখি নানান রকমের সমস্যা দেখা দেয়। তো স্যামসাং এর ফোনগুলো কিন্তু সেক্ষেত্রে একটু ভিন্ন। এখানে কিন্তু One UI 6 ব্যবহার করা হয়েছে, এবং এই আপডেট গুলো হওয়ার পর কিন্তু সেটটা সে আগের চাইতে আরো রিফ্রেন্ড হবে এবং ভালো হবে, কিন্তু আপনার কোনো রকমের সমস্যা দেখা হবে না। এবং এটা প্রসেসরে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99 6 ন্যানোমিটারের প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু একদম সুপরিচিত একটা প্রসেসর, একদম স্ট্যান্ডার্ড একটা প্রসেসর, কারণ 17 হইতে 20 হাজার টাকা বা 15 হইতে 20 হাজার টাকার মধ্যে কিন্তু আমরা এই প্রসেসরটা দেখি। এই প্রসেসরটা আসলে মোটামুটি গেমিং টেমিং করতে পারবেন, এবং আমি যে জিনিসটা ফেস করেছি যে পাবজির চাইতে ফ্রি ফায়ার গেমটা আমি একটু ভালো মানে খেলতে পারছি, এবং ভালো স্মুথ পারফরমেন্স পাইছি। তো এখানে যদি হাই গ্রাফিক্সে খেলেন
সেক্ষেত্রে একটু সমস্যা ফেস করতে হবে। আপনি যদি লো গ্রাফিক্সে খেলেন তাহলে কিন্তু আবার স্মুথলি খেলতে পারবেন। তো যেহেতু এর দাম কম, ফোনটা 17,000 টাকার মধ্যেই ফোনটা পাওয়া যাচ্ছে, তো এটা বেস ভেরিয়েন্ট কিন্তু 4128। আর তিনটা আমরা পাবো, ভেরিয়েন্ট পাবো, যার মধ্যে 4 জিবি র্যাম এবং 6 জিবি র্যাম এবং 8 জিবি র্যাম, এবং এই স্টোরেজে পাবো কিন্তু আমরা 128 এবং 256। তো যারা নাকি মনে করেন যে একটু ভারী গেম টেম খেলার একটু আশা বা গেমিং খেলেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি র্যামের বিষয়টা যদি বলে, অবশ্যই 8 জিবি র্যামটা নেওয়ার চেষ্টা করবেন। এবং এই চেষ্টাটা করলে কি হবে যে আপনি যখন 8 জিবি র্যামটা নেবেন তখন কিন্তু বিভিন্ন সফটওয়্যার আপনি সাইডে রেখে সেটা দিয়ে আবার স্মুথ করে করতে পারবেন। কিন্তু যখন আপনি এই র্যামের দিকে কম নেবেন তখন যদি আপনি বিভিন্ন সফটওয়্যার রাখে দিয়ে যদি করতে চান, সেক্ষেত্রে একটু কিন্তু সমস্যা দেখা দেয়। এই জিনিসটা আমি ফেস করেছি। তার জন্য আপনার বলতে, যদি আপনি একসাথে কয়েকটা সফটওয়্যার রাখে এটা কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 8 জিবি র্যামটা নিলে ভালো হবে। এবং 256 জিবি এবং 28 জিবি স্টোরেজ পাচ্ছেন। এখানে কিন্তু আলাদা করে একটা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। তো যেহেতু এখানে স্টোরেজ একটু কম ব্যবহার করা হয়েছে, সেই জন্য আপনি হয়তো আলাদা করে একটা মেমোরি কার্ড এটাতে ব্যবহার করতে পারবেন। এখন আসি ফোনটা ক্যামেরাতে। এই ফোনটাতে কিন্তু প্রাইমারি ক্যামেরা পাচ্ছি আমরা 50 মেগাপিক্সেলের, সেই সাথে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাও পাচ্ছি, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পাচ্ছি। তো সবচেয়ে বড় কথা হলো যে এটার যে প্রাইমারি ক্যামেরাটা, এটা পারফরমেন্সে আমি মুগ্ধ। কারণ এত বেটার একটা পারফরমেন্স দিবে এটা আমি আসলে এতটা ভালো আশা করিনি। তো আমি কিন্তু এই ফোনটার প্রাইমারি ক্যামেরাটা দুর্দান্ত লেভেলের ছবি প্রোভাইড করে এবং ছবিগুলা বেশ সুন্দর এবং ন্যাচারাল কালারই দেওয়ার চেষ্টা করে প্রাইমারি ক্যামেরাটা সাথে। তারপর ডিএসএলআর ক্যামেরার যদি আপনি করেন, তারপরে আমার মনে হয় যে ডিএসএলআর এর সেম সেম ক্যামেরাটায় ছবি দেয়। মানে ছবিগুলো আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে এত ভালো লাগছে এই ছবিগুলো। তো সেই সাথে কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাও থাকতেছে, তারপর ডেপথ সেন্সর থাকতেছে। আসলে ডেপথ সেন্সরটা আমি তেমন একটা প্রয়োজন মনে করি না, কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাটা দেওয়াতে এখানে কিন্তু আমার কাছে একদম ক্যামেরার যে ব্যাকআপটা এটা একদম ঠিকঠাক মনে হয়েছে। এবং এই প্রাইমারি ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 1080p 30fps এ। তো ভিডিওর কথা যদি বলি, ভিডিওটা একটু সময় নিচ্ছিল, বাট কালার কিন্তু ভালোই দিচ্ছিল এবং ন্যাচারাল রাখার চেষ্টা করতেছিল কালারগুলো। তো সেই সাথে এটার যদি সেলফি ক্যামেরার কথা বলি, এখানে সেলফি ক্যামেরা ব্যবহার করেছে 13 মেগাপিক্সেলের। এই সেলফি ক্যামেরা দিয়ে আমি যখন ছবি তুললাম, তো ছবি তোলার পরে মনে হয় না যে এটা আসলে কি কম দামি ফোন দিয়ে আমি সেলফি তুলছি। সেলফি ক্যামেরাটা আসলে ভালোই মনে হয়েছে। দেবো 17,000 টাকার মধ্যে এই ফোনটা, তারপরে কিন্তু সেলফি ক্যামেরাটা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে। এবং প্রাইমারি ক্যামেরাটা, তো আপনি যদি মনে করেন যে আমার একটা ভালো ক্যামেরা, অর্থাৎ প্রাইমারি ক্যামেরাটা ভালো হইতে হবে এবং একটা মোটামুটি একটা লাইফ টাইম পারফরমেন্স করবে এরকম একটা ফোন খুঁজতেছিলেন, তো তারা অনায়াসে এই ফোনটা নিবেন। কারণ এই ফোনটার ক্যামেরা এবং যেই প্রসেসরটা এখানে ব্যবহার করেছে, তারপর একটা বেশি আপডেট লাগবে, অর্থাৎ 4 বছরে আপডেট, 18 পর্যন্ত আপডেট পাচ্ছেন। তো এই দিকগুলো চিন্তা করলে কিন্তু ফোনটা আমার কাছে একদম পারফেক্ট একটা প্যাকেজ মনে হচ্ছে। তো সেই সাথে এটার ব্যাটারি কথা বলি। এই ফোনটার ব্যাটারি হলো 5000 mAh এর এবং সাথে 25 ওয়াটের একটা চার্জার দিচ্ছে, ফাস্ট চার্জার। কিন্তু এখানে সবচেয়ে বড় দুঃসংবাদ হলো এখানে কিন্তু চার্জার দেয়নি তারা, তারা শুধু কেবল দিছে। এখানে আলাদা করে একটা চার্জার আপনাকে কিনতে হবে। কারণ আলাদা যখন একটা চার্জার কিনতে যাবেন, অরিজিনাল কিনতে গেলে সর্বনিম্ন 2000 টাকা আপনাকে খরচ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ফোনটার রেট আরেকটু বেড়ে গেল, আপনার মোটামুটি 20,000 টাকার মতো পড়ে যাচ্ছে ফোনটা। এবং এই ফোনটা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে এটার যে ডিসপ্লেটা, এটার যে প্রোটেকশন, এটা অনেক ঘাটাঘাটি করার পরে কিন্তু এই প্রোটেকশন বিষয়ে আসলে কোনো কিছু খোঁজ খবর আমি পাইনি। তো অবশ্যই আপনার একটা প্রোটেক্ট ব্যবহার করবেন, এটা আপনার নিজের সেভের জন্য, কারণ ফোনটা যদি হাত থেকে পড়ে যাইতে পারে হুট করে। তো যাই হোক, এই ফোনটা আসলে আমি যে 2 মাস ইউজ করেছি এবং এই ইউজার রিভিউতে আমি যেইগুলা মনে করেন যে আমি শেয়ার করলাম আপনাদের সাথে, এটা আসলে আমার ব্যক্তিগত যে পারফরমেন্সটা আমি পেয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবং এটার যে ক্যামেরার কথা আমি বলছিলাম অনেক ভালো, তো এই ক্যামেরার ছবিগুলো আমি সবার শেষে দিয়ে দিলাম, কিছু ছবির স্যাম্পল দিয়ে দিলাম। এই স্যাম্পলগুলো আপনারা দেখে বলবেন যে আসলে আমার কথাটা আসলে কতটুকু সত্য এবং আপনাদের কাছে কেমন লাগলো এই ছবিগুলো, সেটা কিন্তু আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন। এবং এই ফোনটা আমি বলবো যারা নাকি লাইফ টাইম ব্যবহার করবেন, অর্থাৎ আমি একটা ফোন নিব অনেকদিন ব্যবহার করব, কিন্তু সেটার জন্য সিকিউরিটি আপডেট বেশি পাই, প্লাস মনে করেন যে অ্যান্ড্রয়েড আপডেটটা বেশি পাই, প্লাস মনে করেন যে এটার জন্য ব্যাটারি ভালো থাকে, তারপর প্রসেসর ভালো হয়, প্রাইমারি ক্যামেরাটা অবশ্যই ভালো হইতে হবে। তো তারা এই ফোনটা অনায়াসে নিয়ে নিতে পারেন। এই ফোনটার দাম আসলে কিছুদিন আগে আরো কম ছিল, বাট এই ফোনটা এখন অ্যাভেলেবেল একটু কম হওয়াতে ফোনটার দাম একটু বেশি। মনে করেন যে বেস ভ্যারিয়েন্টের দাম হয়তো বা 17,000 টাকা, এবং যদি আপনি র্যাম ওখানে আরো বাড়ান, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে 20 পার হইতে পারে। এই চিন্তাগুলা করে যদি আপনি এই ফোনটা নেন, তাহলে অবশ্যই এই ফোনটা নিতে পারেন।